কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে এখন আপনার শিরোনাম দেখছেন যে জঙ্গির পাহারাদার ইউনূস সরকার। আ এটি খুব অসঙ্গত হবে না যদি এটি এটি বলা হয়ে থাকে। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে যা কিছু ঘটছে এই সরকার নির্লিপ্তের মতো একটা অস্বাভাবিক ভূমিকা পালন করছে। সেই অস্বাভাবিক ভূমিকা মানে তারা আসলে কিছুই করছে না। আ বিশ্বর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এরই মধ্যে বলতে শুরু করেছে যে বাংলাদেশ এখন জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র শুধুই নয়, একটা একটা বোম হয়ে উঠেছে। মানে আ আ আ পুরো দক্ষিণ এশিয়ার পারমাণবিক না, দক্ষিণ এশিয়ার বোমা বলা হচ্ছে বাংলাদেশকে। এটা একদমই এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, যেকোনো সময় একটা ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। সেই আশঙ্কা এক্কেবারে যে অমূলক নয়, আমরা বাংলাদেশের ঘটনাক্রম পরিপ্রেক্ষিত দেখলে তা বুঝতে পারি। যেখানে লাশ আ থেকে লাশ তুলে সেই লাশকে পিটিয়ে, পুড়িয়ে দাহ করা হয়। কেন? তাদের আদর্শের কারণে। আবার আমরা দেখেছি যে নতুন করে বাংলাদেশের বিভিন্ন মাজারে, দরগাগুলোতে হামলা শুরু হয়েছে। আমরা কমবেশি সবাই জানি কারা এগুলোর বিরুদ্ধে এবং কারা এগুলো ধ্বংস করতে চায়। চাঁদপুরে ঘটেছে, ভোলায় ঘটেছে। বিভিন্ন জায়গায় নতুন করে আবারও একটা 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 মানে জঙ্গিত্বের, অনেকে বলে মব, এটা মব নয়, আমি বলি এটা জংলি বা জঙ্গি, আপনারা যেটাই বলুন। আমি একদম পুরো মানে খাস বাংলায় যদি বলি সেটা হচ্ছে এরা হচ্ছে গিয়ে জঙ্গলি। এই জঙ্গলিপনা যারা করছে এদের বিরুদ্ধে সরকার একেবারে নির্লিপ্ত। তারা এর মধ্য দিয়ে মানে এই নির্লিপ্ততার মধ্য দিয়ে তারা আসলে কি হাসিল করতে চায় আমরা শুনতে পাই যে বাংলাদেশের উপকূলে বিশেষ করে সমুদ্রের ভেতরে বিভিন্ন রকম তৎপরতার কথা, আমেরিকান তৎপরতার কথা আমরা শুনতে পাচ্ছি। অনেক রকম হিসাবে নিকাশের কথা আসছে। তো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করার মধ্য দিয়ে কি তারা সেই স্বার্থ হাসিল করতে পারবে? এই প্রশ্নকে সামনে রেখে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাংবাদিক, গবেষক, মানবাধিকার কর্মী গোলাম সারোয়ার। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি যাই পুলক ঘটক আপনার কাছে, যে মানে জঙ্গির পাহারাদার বর্তমান এই সরকার যে জঙ্গিদেরকে পাহারা দিচ্ছে তাদের ব্যাপারে নির্লিপ্ত আচরণ করছে, অন্যদিকে ধরেন জামাত বিএনপি, ধরেন এই যে রাজবাড়িতে যে ঘটনা ঘটলো, যেই লাশকে তুলে পুড়িয়ে দেয়া হলো তার নেতৃত্বে থাকলো জামাত এবং বিএনপি, আমরা সবাই দেখলাম। কিন্তু ধরলো গিয়ে আওয়ামী লীগের লোকদেরকে, জামাত বিএনপিকে কিছুই বললো না। তো তারা এই জঙ্গিদেরকে কি পাহারা দিয়ে আগলে রেখে কি হাসিল করতে চায়? তারা নিন্দা জানিয়েছে, খুব কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে, চমৎকার ভাষাটা। তো আমিও এত ভালো লিখতে পারতাম বা আপনিও পারতে পারতেন না। সাংবাদিক মানুষ শফিক ভাইরে লিখেছেন, ভালোই লিখেছেন, নিন্দা জানিয়েছেন। সুতরাং তাদের দায়িত্ব পালন তারা এক ধরনের করেছেন, এই নিন্দাটা তারা নিয়মিত জানাচ্ছেন, এবং সেটা অবশ্য মনোপুত হলে, কিন্তু এখন খুব বেশি প্রয়োজন আপনি যে কথাটা লিখেছেন এখানে শিরোনামে, না, এটাকে মিথ্যা প্রমাণ করা। এটা মিথ্যা প্রমাণ করাটা, এটা শুধুমাত্র ইউনূস সাহেবের মুখ রক্ষার জন্য বা ইউনূস সাহেবের মুখপাত্র শফিক সাহেব বা তার উপদেষ্টা পরিষদের যে প্রবীণ মানুষগুলো আছেন, ব্রিগেডিয়ার শওকত বা এই যে সালেউদ্দিন আহমেদ গভর্নর, সারা জীবন তো এনাদেরকে আমরা জঙ্গি বলতে পারিনি। আর জীবনের এই পর্যায়ে এসে তারা তাদের নিজেদের জন্য উচিত যে অন্তত তারা জঙ্গিদের পাহারাদার নন, এটা প্রমাণ করে আসলে বাস্তবায়ন, আপনার এই কথাটাকে মিথ্যা প্রমাণ করা খুব জরুরি। এটা হচ্ছে ওনাদের জন্য জরুরি, শুধু বলছি তা তো না, বেশি জরুরি তো আমাদের দেশের জন্য, দেশটাকে বাঁচানোর জন্য। আপনার যেটা ঘটেছে আপনি বলে দিয়েছেন তথ্যগুলো, যে বিএনপির নেতা ইমান আকিদা রক্ষা কমিটির সেক্রেটারি, এবং যে উত্তেজক বক্তব্য দিয়েছে একটি জনগোষ্ঠীকে, একটা বিপুল মানুষকে, যে সেখানে হামলা করে মানুষের মরদেহ, মৃত মানুষের মরদেহ উত্তোলন করে সেটাকে ফেলে দিয়ে ওইখানে আবার পুড়িয়ে ফেলা, এই ধরনের বিভৎস ঘটনা, মধ্যযুগীয় বর্বরতা অতীতেও দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা বোমা মারেনি, প্রশ্ন হচ্ছে যে তারা বন্দুক ব্যবহার করেনি,
তার মানে কি এই জন্য তাদেরকে আমরা জঙ্গি বলবো কিনা? মানে যখন বন্দুক হাতে নেবে বা যখন অস্ত্র হাতে নেবে বা বোমা মারবে তখন জঙ্গি বলবো না। এখন তো বোমা লাগতে হচ্ছে না, কারণ পুলিশ সেখানে ছিল, কোনো দায়িত্ব পালন করেনি, একদমই কোনো দায়িত্ব পালন করেনি। এবং আমাকে ওই জিজ্ঞেস করছিল, এই গতকালই আপনাদের নিউ ইয়র্ক থেকে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন ওনার একটা টক শোতে যোগ দেওয়ার জন্য। তো উনি আমাকে এমনি ব্যক্তিগত কথা হয় না, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, দাদা এটা কেন হলো, পুলিশ তো ছিল, আর্মি মাঠে আছে, এরকম অবস্থায় কেমনে হলো? এবং এই ঘটনাটা যে ঘটেছে আকস্মিক একটা ঘটনা না, এটা কর্মসূচি দিয়েছে আরো কয়েকদিন আগে। পুলিশ এসপি নিজে দেন দরবার করেছে যে ওই যে ভদ্রলোক প্রয়াত হয়েছেন, মারা গেছেন, আপনার কি পাগলা, নুরুল পাগলা, ওনার উনি মারা যাওয়ার পরে ওনার মৃত্যুর আগে উনি ওনার একটা মরদেহ সমাধিস্থ করার একটা করেছিলেন, একটা স্তম্ভ করেছিলেন, সেটাতে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। এটা সাধারণত একটু উঁচু। এটাতে ধর্মের কোনো বাধা আছে? আমি কোনো মাওলানাকে আমি ওপেন ফতোয়া এখনো আমি দেখিনি, কিন্তু যে আপনার কবর এতটুকু উঁচু হতে হবে, এতটুকু নিচু হবে, না হলে ধর্ম শেষ হয়ে যাবে, এমন কোনো ফতোয়া স্পষ্ট দেখিনি। পুলক ঘটক, আপনার না অডিওটাতে খুব সমস্যা হচ্ছে, খুব নয়েজে, আপনি কি একটু চেক করবেন? আমি একটু গোলাম সারার ভাইয়ের কাছ থেকে এসে আমি আপনার কাছে আবার ব্যাক করছি, আপনি একটু দেখেন তো। আপনার হেডফোন যদি ব্যবহার করে থাকেন, আমার মনে হয় হেডফোনটা খুলে আবার শুরু করে দেখতে পারেন একটু। আমি হেডফোন এটা ইউজ করছি, আমি হেডফোন 2 দিনের মধ্যে চলে আসবে, আমি সেটআপ বদলাই ফেলছি। এখন একটা নয়েজ আসছে, আমি ট্রাই করছি, দেখি আমি অন্য ডিভাইস দিয়ে ঢোকার চেষ্টা করছি, আমি আপাতত বের হয়ে যাই। জি জি, আমি আরেকটা ডিভাইস দেব। জি প্লিজ। গোলাম সারোয়ার, মানে ধরেন সরকার এই যে রক্ষা করছে জঙ্গিদেরকে, তারা জঙ্গি বলবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ধরেন এই যে রক্ষা করছে, এদেরকে রক্ষা করার মধ্য দিয়ে সরকার নিন্দা জানাচ্ছে। তো নিন্দা জানাচ্ছে মানে হচ্ছে যে তারা এই ঘটনা তাদের কাছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু সরকারকে আপনি কতখানি দায়ী করবেন এই ঘটনার জন্য? আনমিউট করেন, আনমিউট করতে হবে। ওকে, শোনা যাচ্ছে আমাকে? জি জি। ওকে, গ্রেট। আমি এই বিষয়টাকে খুবই স্ট্রাকচারড ওয়েতে দেখতে চাই। প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার হচ্ছে একটা চরম দক্ষিণপন্থী সরকার, লাউড অ্যান্ড ক্লিয়ার। গত 14 মাস আমরা দেখেছি, বা 13 মাস 14 মাস যাই হোক না কেন, যে এই বিষয়ে আমার মনে হয় যাদের একটু রাজনৈতিক কাণ্ডজ্ঞান আছে তাদের কোনো সন্দেহ নাই যে ডক্টর ইউনূসের যে সরকার, সেখানে অনেক ফ্যাশন দুরস্ত মানুষ আছেন, আমরা ওনাদেরকে ব্যক্তিগতভাবে জানি, প্রচন্ড পড়াশোনা করা মানুষ, প্রচন্ড লিটারেট মানুষ, বিদেশের অনেক অভিজ্ঞতা আছে, কারো কারো বিদেশি পাসপোর্টও আছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। কিন্তু যে সরকারটা যাদের দ্বারা গঠিত, মানে যাদের রাজনৈতিক সাপোর্টে গঠিত, সেটা হচ্ছে একটা চরম দক্ষিণপন্থী রাজনৈতিক গ্রুপ বাংলাদেশে। সুতরাং ডক্টর ইউনূস যে চরম দক্ষিণপন্থীদের স্বার্থকে আগলে রাখবেন, প্রোটেক্ট করবেন, তাদেরকে কিছু হতে দেবেন না, বা তাদেরকে একটা স্বাভাবিক বিচারের মুখোমুখি করতে দেবেন না, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং এটা শুধু যে আমি আজকে বলছি তা না, এটা আসলে অনেক দায়িত্বশীল মানুষ, সাংবাদিক এবং অন্যান্য মানুষেরা গত 6-7 মাস ধরে বলে আসছেন যে ডক্টর ইউনূসের সরকারটা হচ্ছে একটা চরম দক্ষিণপন্থী সরকার। বলতে আপনি কি বলছেন? আরেকটু সোজা করে যদি বলেন। মানে হচ্ছে চরম রাইট উইং, মানে জামাত ইসলামী সরকার। শোনেন, আমি আপনাকে, আপনি সাংবাদিক, আপনি আমার চাইতে অনেক ভালো জানেন, ইউ আর মোর ওয়েল ইনফর্মড দেন মি। আমাদের সুইডেনের একজন সাংবাদিক তাসনিম খলিল, উনি ঢাকায় একটা প্ল্যাটফর্মের সাথে সাক্ষাৎকারে উনি ক্লিয়ারলি বলেছেন, প্রায় 4-5 মাস আগে বা আরো আগে, উনি ক্লিয়ারলি বলেছেন যে এই সরকার হচ্ছে বেসিক্যালি জামাতের সরকার, জামাতে ইসলামী সরকার। এখন আপনি আমার দক্ষিণপন্থী শব্দটা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমি বলছি যে এই সরকার হচ্ছে জামাতে ইসলামী সরকার। জামাতে ইসলামীর বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই, আগামী 100 বছরেও নেই। জামাত ইসলামীর স্বাভাবিক ভোট হচ্ছে 3-5%। যখন তারা বিএনপির সাথে টাই করে, তখন এই ভোটের প্রপোর্শন হচ্ছে 7%, ম্যাক্সিমাম 7 to 8%, আমরা দেখেছি হিস্টোরিক্যালি, তাই না? কিন্তু যেহেতু জামাত ইসলামীর সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই
বাংলাদেশে, কিন্তু এই সরকারটা তারা পেয়েছে। ডক্টর ইউনূসের সরকারটা হচ্ছে জামাতে ইসলামী সরকার। এখন জামাতে ইসলামী সরকার যদি জঙ্গিদেরকে প্রোটেক্ট না করে, তাহলে আর কারা করবে? দ্যাটস পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে আমি আসলে জঙ্গি বিষয়টাকে একটা বেসিক ফ্রেমওয়ার্কে ইয়ে করতে চাই, এক্সপ্লেইন করতে চাই প্রথমে। যে আসলে জঙ্গি 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 এটা তো আমরা আওয়ামী লীগের প্রোপাগান্ডা থেকেও আমরা জেনেছি, আবার অন্যান্য মানুষের কাছ থেকেও জেনেছি। জঙ্গি বিষয়টা কি? যারা প্রচন্ড রকমের যুদ্ধংদেহী, আগ্রাসী, উগ্র, যে আপনি যদি আমার মতো হ্যাঁ, আপনার কি এখনো মনে হয় যে আওয়ামী লীগ জঙ্গিদেরকে নিয়ে প্রপাগান্ডা করেছে? নো, আমি বলছি যে আওয়ামী লীগ এক ধরনের, টু দ্য পয়েন্ট আসেন। আপনি বলেছেন জঙ্গি হচ্ছে আওয়ামী লীগের প্রপাগান্ডা। আজকে বাংলাদেশে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হয় কিনা যে আওয়ামী লীগ প্রপাগান্ডা করেছে? যে যাদেরকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদেরকে আটক করা হয়েছিল, তাদেরকে যখন এই সরকার ছেড়ে দেয়, যখন তারা অস্ত্র লুট করে নিয়ে যায় এবং দেশে একের পর এক জঙ্গি ঘটনা বাড়তে থাকে, আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগ জঙ্গিদের বিরুদ্ধে যেই তৎপরতাগুলো চালিয়েছিল সেগুলি কোনো প্রপাগান্ডা ছিল কি ছিল না? না, আমি স্টিল মনে করি যে এটা পুরোটাই যে প্রপাগান্ডা তা নাও হতে পারে। একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের একটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে যারাই আওয়ামী লীগের সমালোচনা করে, যারাই আওয়ামী লীগের বিরোধিতা করে, তাদেরকেই আওয়ামী লীগ একটা কোনো না কোনো ধরনের ফ্রেমের মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করে এটা। এবং তার একটা অত্যন্ত পপুলার ফ্রেম ছিল হচ্ছে জঙ্গি। মানে হচ্ছে যে ওকে, সে আওয়ামী লীগের বিরোধিতা করছে, তার একটা সে টুপি দাঁড়িয়ে আছে, সুতরাং তার জঙ্গি বানায় দাও। আমার টুপি দাঁড়িয়ে নাই, সুতরাং আমাকে অন্য কিছু বানায় দাও। এই রকমের একটা বিষয়। একটা দুটো কি এক্সাম্পল দিতে পারেন? নো, আমরা তো এটা দেখেছি। আমরা মানে পুরো বিষয়গুলোতেই আমরা দেখেছি। আমি নাম ধরে বলতে পারি কিছু এক্সাম্পল, কিন্তু সেটা হয়তো আমি যেহেতু সুপার ওয়েল ইনফর্মড না, আমি হয়তো বলতে পারবো না। যেমন মনে করেন যে আমাদের আওয়ামী লীগ আমলে আপনার কি মনে হয় ধরেন আসলে আওয়ামী লীগ জঙ্গিদেরকে নিয়ে প্রপাগান্ডা করেছে, এইটাই একটা প্রপাগান্ডা কিনা? না, আমি সেটা মনে করি না। আমি আপনাকে এক্সাম্পল দিই। মনে করেন আওয়ামী লীগ আমলে যে কেন মনে করেন না? কেন মনে করেন না? আজকে যখন আমরা এসে দেখছি যে বাংলাদেশে আসলে জঙ্গিদের যে তৎপরতাগুলো খুব স্পষ্ট, এবং 5ই আগস্টের পরে, আগে এবং পরে যেভাবে করে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই জঙ্গিরা যেমন করে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে অসংখ্য অস্ত্র আছে, সেগুলো উদ্ধারের কোনো তৎপরতাও নাই। তাহলে কেন আপনার মনে হয় না যে আওয়ামী লীগ মানে জঙ্গিদের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলি চালিয়েছে, এই কর্মকাণ্ডকে একটা নির্দিষ্ট গোষ্ঠী তারাই প্রপাগান্ডা হিসেবে দেখিয়ে আজকাল এই পরিস্থিতিতে সৃষ্টি করেছে? না, এর দুটো দিকই আছে। আপনি রাইট, ইউ আর রাইট। এর দুটো দিকই আছে। যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দেই যে আওয়ামী লীগের আমলে একটা সিরিজ অফ ব্লগার কিলিং হয়েছে, আপনি জানেন, আমরা সবাই জানি। এবং এই ব্লগার হত্যাকাণ্ডগুলো নিয়ে আওয়ামী লীগ আসলে কোনো সৎ উদ্যোগ নেয়নি এগুলোর বিচার করার ক্ষেত্রে, তদন্ত করার ক্ষেত্রে। এমনকি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রচারিত যে হত্যাকাণ্ড, ডক্টর অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড, সেটা নিয়েও আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট ঘাটতি ছিল, তাদের নিষ্ঠার ঘাটতি ছিল। কি বলেন আপনি গোলাম সারোয়ার? আপনি দেখুন, এই মাত্র কদিন আগে অভিজিৎ রায়ের যে ফারাবিকে তো মাত্র কদিন আগে ছাড়ে দেওয়া হলো। No, that's the point. আওয়ামী লীগ আমলে আটক ছিল। That's the point. ফারাবি অভিজিৎ রায়ের হত্যাকারী ছিল কি ছিল না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ফারাবির হত্যাকাণ্ড, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডকে আমার কাছে মনে হয় কি আওয়ামী লীগের দোষ দেওয়াটা সহজ, তারা যেহেতু রাজনৈতিক দল। না, বরং অভিজিৎ রায়ের খুব ঘনিষ্ঠ মানুষেরা, ইনক্লুডিং অভিজিৎ রায়ের সঙ্গী যিনি ছিলেন, তারা প্রথম থেকেই বলে এসেছিলেন যে ফারাবি ইজ নট দ্য ক্রিমিনাল, আপনারা আসল ক্রিমিনালকে খুঁজে বের করেন। এখন আপনি যদি শ্যাডো ক্রিমিনালকে দেখায় আপনি একটা হত্যাকাণ্ডকে অন্যভাবে নিয়ে যেতে চান, দ্যাটস প্রবলেমেটিক, তাই না? এখন অভিজিৎ রায়ের আমার যতদূর মনে আছে, আমি তখন বাংলাদেশে আমি নিজেও ইনভেস্টিগেট করেছিলাম, যাদের বিরুদ্ধে তার সাঙ্গপাঙ্গদের মধ্য থেকেই তার খুব ঘনিষ্ঠ জনদেরকে বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ
পেয়েছিলাম, আমিও পেয়েছিলাম। কিন্তু এখন ধরেন তারা যদি জেনেই থাকে যে অমুকে হত্যা করেছে বা অমুকে জড়িত, দেখেন বুঝে রাখেন তো। আমাকে আমাকে একটু বলতে দেন। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি এক্সাম্পল চেয়েছেন, আমি এক্সাম্পল দিলাম যে আওয়ামী লীগ তাদের তাদের দলীয় বলেন বা সরকারি উদ্যোগের দিক থেকে বলেন, এমন কোন নিষ্ঠা দেখাতে পারে নাই যাতে আমরা বিশ্বাস করতে পারি যে ব্লগার হত্যাকাণ্ডগুলোর সিরিজ অফ ব্লগার হত্যাকাণ্ডগুলোর একটা সুষ্ঠু তদন্ত হয়েছে। এটা আওয়ামী লীগ দেখাতে পারে নাই। এটা হচ্ছে আমার পয়েন্ট। আপনি ডিসএগ্রি করতে পারেন, আমি বলছি। না না না, আমি আপনার সঙ্গে এখানে এগ্রি করি, আমি আপনার সঙ্গে এগ্রি করি যে যেভাবে করে ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, মানে তাদেরকে সেটার বিচারের প্রক্রিয়া আওয়ামী লীগ করেছে, কিন্তু ব্লগারদের নিরাপত্তা আওয়ামী লীগ দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আমি মনে করি না যে তারা বিচারিক প্রক্রিয়াটাও সুষ্ঠুভাবে করতে পেরেছে। তদন্তই হয়নি সুষ্ঠুভাবে, বিচারিক প্রক্রিয়া তো আরো পরের বিষয়। দ্যাটস পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই যাদেরকে আমরা আজকে জঙ্গি বলছি, সেই মানুষগুলোর সাথে আওয়ামী লীগ আসলে অ্যালাইন করেছে, টাই আপ করেছে, তাই না? হেফাজতে ইসলামের সাথে এবং এই যে দেওবন্দি ঘরানার নানান ধরনের যে আন্দোলন সংগ্রাম আছে তাদের সাথে আওয়ামী লীগ হেফাজতে নাকি জঙ্গি? আপনি আমাকে বলুন, হেফাজতিরা কি জঙ্গি? জঙ্গির ডেফিনিশনটা হচ্ছে যখন কোনো মানুষ, হেফাজতিরা জঙ্গি নয়, হেফাজতের অত্যন্ত নিরীহ মানুষ। নো নো নো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আপনি বলছেন যে পার্সোনাল লেভেলে যে খুব মানুষেরা, মানে একটা মাদ্রাসায় যে ছেলেটা যায় সে ছেলেটা তো জঙ্গি না, সে জঙ্গি হওয়ার জন্য যায় না। কিন্তু যখন তাদেরকে সংগঠিত করা হয় একটা পার্টিকুলার আইডিওলজি দিয়ে যে এই ভদ্রলোক হচ্ছে শিরক করতেছে মানুষের সাথে। গতকালকে আমরা দেখেছি যে হাটহাজারী মাদ্রাসা থেকে ট্রাক ভরে ভরে ছাত্ররা যাচ্ছে কোন একটা পার্টিকুলার মাদ্রাসা মাজার ভাঙার জন্য। কেন হাটহাজারী মাদ্রাসা থেকে ছাত্ররা মাজার ভাঙার জন্য যাবে বলেন? কেন? কারণ যে আইডিওলজিটা তাদেরকে অনুপ্রাণিত করে যে মাজার হচ্ছে আমার আইডিওলজির সাথে যায় না, সুতরাং এটা ভাঙতে হবে। এটাই হচ্ছে জঙ্গির বেসিক ডেফিনেশন। যে আপনি যদি আমার মতো করে না হন, আমার মতো করে কথা না বলেন, আমার সাথে যদি না চলেন, তাহলে আমি আপনাকে ধ্বংস করে দেব, আপনাকে আহত করব, আপনাকে হত্যা করব। সেটাই তো উগ্রবাদ বা জঙ্গিবাদ আমরা বলি। ঠিক আছে? জঙ্গিবাদের খুব বেসিক ইয়েটা হচ্ছে ডেফিনেশনটা হচ্ছে এটা। এখন আমি বলছি, আমি ২ টা পয়েন্ট আপনাকে বলার চেষ্টা করেছি এক্সাম্পল হিসেবে। এক হচ্ছে আওয়ামী লীগ সরকার ব্লগার হত্যাকাণ্ডগুলোর কোনো ধরনের সুষ্ঠু তদন্ত করে নাই, বিচারের ব্যবস্থা করে নাই, বা তারা যেটা বলতে চেয়েছে বিচার, সেটা আসলে সুষ্ঠু বিচারের প্রক্রিয়া নয়। এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে উগ্রবাদ বাংলাদেশের ক্রমশই বাড়ছিল, আওয়ামী লীগ সরকার খোদ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার আসলে সেই উগ্রবাদের সাথে অ্যালাইন করেছে, নিজেদেরকে টাই আপ করেছে। এটা করতে ওনারা পলিসিগতভাবে করতে চেয়েছেন কি চাননি সেটা আমি বলছি না, কিন্তু আমরা দেখেছি। ঠিক আছে? এই দুটি বিষয় খুবই দুর্ভাগ্যজনক আওয়ামী লীগের দিক থেকে। এবং আজকে যে যে অবস্থাটা আমরা দেখছি, যে জঙ্গিবাদের যে উত্থানটা আমরা দেখেছি, দ্যাটস ভেরি অবভিয়াস, তাই না? এবং এটা এখন আমি বলছি আপনাকে যে হ্যাঁ, শেখ হাসিনা সবসময় বলতো যে, বা আওয়ামী লীগের মানুষেরা সবসময় বলতো যে আওয়ামী লীগ না থাকলে চরম দক্ষিণ পন্থার উত্থান ঘটবে। হ্যাঁ, ঘটেছে সেটা। এবং এখানে আওয়ামী লীগের কোনো দায় নাই, আমি সেটা মনে করি না। আমি মনে করি আওয়ামী লীগের দায় আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এক্সাক্টলি আমরা ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পরে আরেকটা ভয়ঙ্কর ফ্যাসিবাদীদের হাতে পড়েছি, এবং সেই ফ্যাসিবাদী হচ্ছে আজকের এই চরম দক্ষিণপন্থী বা এক্সট্রিম রাইট উইং ফ্যাসিস্ট। দ্যাটস ক্লিয়ার। আমি এখানে কোনো দেখি না, অ্যাম্বিগুইটি দেখি না। আপনার কথা শোনা যাচ্ছে না। সমস্যাটা কি, ধরেন ফ্যাসিবাদের সংজ্ঞাটাই আমাদের কাছে ক্লিয়ার না। হ্যাঁ, আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কখনোই ফ্যাসিবাদী সরকার ছিল না, এটা ছিল কর্তৃত্ববাদী সরকার। ফ্যাসিবাদী সরকার, বর্তমান সরকার হচ্ছে প্রকৃত অর্থে ফ্যাসিবাদী সরকার। তো আপনাদেরকে সংজ্ঞাটা তো বুঝতে হবে, এটা তো মানে মুখের কথা বলা খুব সহজ, বুঝতে পেরেছেন? তো আপনারাও যখন যা নয় তাকে তাই বলেন, তখন তো মুশকিল হয়ে যায় না? মানুষ তো আরো, আওয়ামী লীগ কোন অর্থে, আমি ওই বিতর্কে যেতে চাই না, আওয়ামী লীগ কোন অর্থে ফ্যাসিস্ট সরকার,
কোনো অর্থে না। আওয়ামী লীগ একটা কর্তৃত্ববাদী সরকার। যদি আপনি আপনি মানে ইয়েটা বুঝেন, মানে সংজ্ঞায়নগুলি বোঝেন, তাই না? এই বর্তমান সরকার হচ্ছে প্রকৃত অর্থে ফ্যাসিস্ট সরকার, রাইট? ফ্যাসিজমের তো কতগুলো সায়েন্স আছে, কতগুলো রাইট, রাইট। সেখানে এই পৃথিবীর কেউ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সরকার বলবে না। না, অবশ্যই না, এই পৃথিবীর কেউ বলবে না। আপনি পৃথিবীর বলতে পারে শেখ হাসিনা, সবাই তাকে কর্তৃত্ববাদী সরকার বলবে, সবাই তাকে অটোক্রেটিক সরকার বলবে। সো আপনারা যখন একটা স্টোরি মানে ধরেন, আচ্ছা যাই হোক, আমি ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেই আসিনি। আমার আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে এই সরকার যেভাবে করে পাহারা দিচ্ছে এই জঙ্গিদেরকে, হ্যাঁ, আর তারা এখন পর্যন্ত যে সমস্ত জঙ্গিরা জেলখানা থেকে পালিয়ে গেছে তাদের ধরতে পারেনি, উপরন্তু ফারাবিদের মতো লোকজনকে তারা ছেড়ে দিচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আমার মনে পুলক ঘটক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি সব, কিন্তু আমার শব্দগুলো আপনাদের কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা আমি জানি না, যে কারণে একদম পারফেক্টলি পৌঁছাচ্ছে। আচ্ছা, তাই না? একটু নয়েজি আছে। আমি আপনি একটু দূরে, একটুখানি পিছনে গিয়ে বলেন। হ্যাঁ, আপনি বেশি, ঠিক আছে, আপনি একটু দূরত্ব রেখে কথা বলুন, তাইলে হবে। আচ্ছা, দূরত্ব রেখেই কথা। এখন কি ঠিক আছে? শুনতে পাচ্ছেন? আসলে আমি চেষ্টা করলেও হয়তো আপাতত ভালো করতে পারবো না। আমি আরেকটা দিয়ে চেষ্টা করেছি, হয়নি ভালো, এটাই। আচ্ছা, আমি আপনাদের কথাগুলো শুনছিলাম, আমি কোন কথায় প্রবেশ করব? জি, বলুন। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কতগুলো বিষয় গোলাম সরোয়ার সাহেবের মুখ থেকে আমি শুনলাম। প্রথম কথাগুলোই উনি যেটা বলেছেন যে জঙ্গিবাদ নিয়ে মানে সবাইকে জঙ্গি বানানোর একটা আওয়ামী লীগ খেলেছে এবং এটাই ওনাদের সন্দেহ। এটা একটা জায়গা। প্রথমত জঙ্গিবাদের যে স্বাভাবিক অস্তিত্বটাকে অস্বীকার করার চেষ্টাটাই বেশি করেছেন উনি, এবং পাশাপাশি সঙ্গে সঙ্গে আমিও আমার যে প্রশ্নটা করার ছিল তার আগে উনি বললেন যে এই জঙ্গি এদের প্রপারলি বিচার হয়নি। দুটো ব্যাপার, এক হচ্ছে যে প্রথমত অস্বীকার, দ্বিতীয়ত বলা হচ্ছে জঙ্গিদের প্রপারলি বিচার হয়নি। এই স্ববিরোধিতা এবং এই চিন্তায় চেতনায় অসততা ভণ্ডাম, এটা আমাদের সমাজকে কুঁকড়ে খেয়েছে। দুই শ্রেণীর মানুষ আছে, একজন ডিরেক্টলি জঙ্গি, আর একদল জঙ্গিদেরকে নানাভাবে প্রোটেক্ট করার এই বয়ানটা তৈরি করা। আপনি যদি বলেন যে বাংলাদেশে হোলি আর্টিজানের ঘটনা ঘটেছে, কিন্তু এটা জঙ্গিবাদ না, এটা আওয়ামী লীগের বয়ান, তো মারাত্মক একটা ব্যাপার যে আপনি প্রথমত স্বীকার করলেন না যে জঙ্গিবাদ নেই। আবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি প্রপারলি তারপরে বলছেন যে বিচার করেনি। দুটো ব্যাপার, এক হচ্ছে যে বিচারের কিছু প্রক্রিয়া আছে, এক্সেসিভ পাওয়ার ইউজ করেছে কতগুলো ক্ষেত্রে আমি দেখেছি। আওয়ামী লীগের সমালোচনা করার প্রচুর সুযোগ আছে কতগুলো জায়গায়, যেমন প্রচুর জঙ্গি শুট আউটে মারা গেছে, যেগুলোকে হয়তো বিচারের মুখোমুখি করার প্রয়োজন ছিল, সেটা প্রপারলি করতে পারেনি। জেল ভেঙে পাওয়ানোর ঘটনা আছে, এগুলো তারা টেকনিক্যালি করে আবার অন্য জঙ্গিদের ধরার চেষ্টা করেছে কিনা সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা খুবই একটি জীবন্ত সত্য যে অভিজিৎ রায়ের উপর হামলা হয়েছে, তারপর যদি বলি যে জঙ্গিবাদ ট্যাগ লাগানো হয়, ইট ইজ ডিসঅনেস্টি। এবং সেই লোক যদি বলে সঙ্গে সঙ্গে যে না এটা বিচারও আবার হয়নি, এটা আর এক ধরনের স্ববিরোধিতা, এবং এগুলো সততার পর্যায়ে পড়ে না। আপনি যদি বলেন যে আপনার অন্তত 7 জন ওই সময়ে, আমি এরপর আমার বিশাল রিপোর্ট একটা সময় আমি করেছিলাম বিলিগেট ব্লগার্স অফ বাংলাদেশ, এই ব্লগারদের উপরই রিপোর্ট করে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির শ্রেষ্ঠ পুরস্কারটা পেয়েছিলাম। একটার পর একটা মানুষগুলোকে, এই আপনার ধরেন যে ছদ্মনামে ওয়াসিকুর রহমান বাবু, এই ছেলেটাকে জবাই করে মারা, অনন্ত বিজয় দাস, এই ছেলেগুলোকে জবাই করে মারা, না এটা জঙ্গিবাদ বলা যাবে না। এই কথাটা যখন একজন মানুষ, সচেতন উচ্চশিক্ষিত মানুষ, চমৎকার করে বলতে পারা মানুষ যখন বলে এবং এটা এস্টাবলিশ করার চেষ্টা করে এবং সাথে সাথে সঙ্গে সঙ্গে বলে যে আওয়ামী লীগ বিচার করেনি, মানে দুই জায়গায় বিপদটা তৈরি হয়। এক হচ্ছে যে ধরুন আমি গণজাগরণ মঞ্চের কথা বলি, আমি তো নিজের গণজাগরণ মঞ্চে সম্পৃক্ত ছিলাম, অসংখ্য মানুষ সম্পৃক্ত ছিল। এই গণজাগরণ মঞ্চের যে মানুষগুলো সম্পৃক্ত ছিল তারা গোলাম আজমের বিচার চেয়েছে, কাদের মোল্লার বিচার চেয়েছে, আপনার মতিউর রহমান নিজামীদের বিচার চেয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চেয়েছে, আমরা বিচার চেয়েছি, বিচারে ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার পরে সঙ্গত কারণেই টোটাল দায়টা কিন্তু আওয়ামী লীগের উপর পড়েছে, এবং যারা তাদের যেহেতু রাজনৈতিক ক্ষমতা
সামাজিক ক্ষমতা আছে, ধর্মকে ব্যবহার করে বাংলাদেশ একটি জায়গায় যাওয়া তৈরি হয়েছে, টোটাল দায়টা কিন্তু আওয়ামী লীগ বহন করেছে। আমি নিজে আওয়ামী লীগের একজন কট্টর সমালোচক হিসেবে আমি ঠিক ওই সময় দেখেছি যে আমি সিকিউর, আমার কমিউনিস্ট পার্টি সিকিউর, আমার এই গোলাম সরোয়ার ভাইয়েরা সিকিউর, এনারা আওয়ামী লীগের সমালোচক। কিন্তু এই দায়ের সময়টাতে যে এইটার যে প্রতিশোধ নিচ্ছে জঙ্গিরা, যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টাই করবে, ওই সময়ে তখন আবার তারা উল্টো দিকে ভোল পাল্টে নিয়েছে এবং খুবই স্পষ্ট ভাবে এই মানুষগুলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এই জঙ্গিদেরকে ক্ষমতায় আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। দেশে বিদেশে অবস্থানরত এই অসৎ লোকগুলো, কোনো প্রকার শ্রদ্ধা রেখে এই মানুষগুলোর সম্পর্কে আমি আর কথা বলতে পারি না। যখন তারা এই ডিনাইয়ালের কালচারটা করে, তারা নিজেরা পার্টিসিপেট করে অপরাধীদের সঙ্গে সংযুক্ত হয়ে একটি অপরাধী সূত্রে, আপনি কি বলেন যে 21শে আগস্টের বোমা হামলা হান্নান জঙ্গি না? হান্নানকে যারা ব্যবহার করেছে তারা জঙ্গি না? ইয়াকে কি বলে যেন, হরকতুল জিহাদের হান্নানকে, আপনার ছায়ানটের মুক্তি হান্নানকে ছায়ানটের ইয়াতে বোমা হামলা, উদীচীর সমাবেশে বোমা হামলা, কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা, এই মানুষগুলো কার? আমি তো খুবই অদ্ভুত হই, মানে অবাক হয়ে যে কিছু কিছু কথা শুনে, কিছু আচরণ দেখে আপনি বলতে পারেন যে এইবারের আগস্টে, আপনার 2024-এর আগস্টে, 4 আগস্টে একটা হত্যার শুধু কথা বলি, প্রদীপ ভৌমিক। আমি আগেও আপনার এখানে এসে বলেছিলাম, প্রদীপ ভৌমিক কমিউনিস্ট পার্টি করতেন, উদীচীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইনি সিরাজগঞ্জের এই এটা কি থানা, সরি যে উপজেলা সেক্রেটারি ছিলেন, ভদ্রলোক, সাংবাদিক মানুষ, রায়গঞ্জের, সিরাজগঞ্জের রায়গঞ্জের সাংবাদিক মানুষ, প্রেস ক্লাবের ভিতরে বসা ছিলেন। 4 তারিখ ওনাকে ওখান থেকে টেনে বের করে এনে কুপিয়ে কুপিয়ে পিটিয়ে মেরেছে প্রকাশ্য দিবালোকে। আরো 6 জন আওয়ামী লীগের নেতাকে সেখানে মেরেছে। আমি প্রদীপ ভৌমিকের কথা বলছি। প্রদীপ ভৌমিক যখন মারছে ওখানে, তখন এইখানে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উদীচী এই জঙ্গিদের যারা মারছে তাদের সঙ্গে বেশে সংহতি জানিয়ে সঙ্গীত পরিবেশন করছে, সিপিবি বিবৃতি দিচ্ছে, টুকটাক মিছিল করছে, এবং দেশে বিদেশে এই তাদের সহযোগী লাল বদর বাহিনী, তারা এটাকে সংহতি প্রকাশ করছে। আপনি বলেন যে প্রদীপ ভৌমিকের হত্যাকারী শত শত মানুষ, সংখ্যায় কিন্তু কম না, এরা সশস্ত্র ছিল, এদের হাতে বোমা ছিল না, গুলি ছিল কিনা আমি জানি না, কিন্তু চাপাতি ছিল। এই চাপাতি বাহিনীকে আমি কি বলবো, এটা 4 তারিখের কথা বলছি, 4 আগস্টের কথা বলছি, যে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলো তার আগের দিনের কথা বলছি। ওখানে এনায়েতপুর থানায় পুলিশদেরকে পিটিয়ে মেরে ফেললো, এরা জঙ্গি কিনা? এখন আপনি বলছেন জঙ্গিকে ক্রাইটেরিয়ায়, কোন ক্রাইটেরিয়ায় ফেলবেন? নিঃসন্দেহে আওয়ামী লীগ অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল, কোনো সন্দেহ নাই। যে মানুষগুলো নিজেদের মতো করে সংজ্ঞা তৈরি করছে, নিজেদের মতো করে সংজ্ঞা তৈরি করছে, নিশ্চয়ই উচ্চশিক্ষিত মানুষ ফ্যাসিবাদ কি জিনিস এই জিনিসটা জানিস। ফ্যাসিবাদ কাকে বলে? পৃথিবীর দেশে দেশে ফ্যাসিবাদের উদাহরণ এনাদের কাছে, এনারা ওয়েল আওয়ার, এনাদের অবহিত নন, এনারা তার নন, কিন্তু এরা ওয়ার্ডটা ইউজ করতেছে ফ্যাসিবাদী। এখনো পর্যন্ত এই শব্দটা উচ্চারণের জন্য যে আপনারা মিথ্যাচার করেছেন এবং অসততা করেছেন, এই সব শব্দ ব্যবহার করে মানুষকে মিসগাইড করেছেন, দেশে বিদেশে অপপ্রচার করেছেন, এটার জন্য সরি বলার সময় ঠিক তখনও দাঁড়িয়ে আপনি বলছেন, চোখের সামনে আপনি দেখতেছেন যে একটি বাংলাদেশকে কোন জায়গায় আপনারা নিয়ে গেছেন এবং এদের সহযোদ্ধা আপনারা। এই অবস্থায় এসে আপনি যখন বলছেন যে এটা এখনো ফ্যাসিবাদ ওয়ার্ড, এগুলো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছেন? নিশ্চয়ই আওয়ামী লীগের আপনি সমালোচনা করবেন, নিশ্চয়ই শেখ হাসিনার অ্যাট্রোসিটির সমালোচনা করবেন, যেসব জায়গায় অপরাধ হয়েছে সেই অপরাধগুলোর সমালোচনা করবেন, এবং তার একটা লিমিট থাকবে যে আমি কোন ভাষায় তাকে সমালোচনা করব, কোনটা ফ্যাসিবাদ কোনটা ফ্যাসিবাদ না আমি জানি, কোনটা জঙ্গিবাদ কোনটা জঙ্গিবাদ না আমি জানি। মৌলবাদ এবং জঙ্গিবাদের মধ্যে তো তফাৎ আছে। যখন মৌলবাদ জঙ্গিবাদে রূপান্তরিত হয়, সেটাকে জঙ্গিবাদ হিসেবে অ্যাড্রেস করা এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। এবং এক্ষেত্রে যেসব জায়গায় বাড়াবাড়ি হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি কোথাও হয়ে থাকে, সেইটার সমালোচনা করা খুবই ন্যায্য জায়গা আছে। ন্যায় বিচারের জায়গায় যেখানে ঘাটতি রয়েছে, সেখানে মৌলবাদের সঙ্গে আওয়ামী লীগ আপোষ করেছে, ইয়েস, সেটা সমালোচনার যোগ্য, এই আলোচনার জায়গাগুলো করতে হবে। কিন্তু ওইটা আপনাকে বৈধতা দেয় না যে যেহেতু আওয়ামী লীগ মৌলবাদের সঙ্গে আপোষ করেছে, অর্থাৎ আমিও জুনায়েদ সাকি মৌলবাদীদের সঙ্গে একীভূত হয়ে তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হলাম, বা মুজাহিদুল ইসলাম সেলিম বা কমিউনিস্ট পার্টির নেতারা বা দেশে বিদেশে যারা বিভিন্ন সময় এই আপনার
অভিজিতের বিচার চাচ্ছেন, হত্যার বিচার চাচ্ছেন, বা অন্যান্য ব্লগারদের বিচার চাচ্ছেন, তারা নিজেরা আলবদর হয়ে গেলেন এদের সঙ্গী হয়ে। এটা স্ববিরোধিতা এবং অসত্যতা, এছাড়া আমার আর কিছু বলার নাই। আমি এই জায়গায় আমি একদম আপোষের অবস্থান আমার। ধন্যবাদ। জি, গোলাম সরোয়ার, আমিও মানে আমার কিছু বলার নেই। গোলাম সরোয়ার জি বলুন, আনমিউট করতে হবে আপনাকে। না, আমি শুনলাম পুলকদার পুরো বয়ানটা, আমি কিন্তু মাঝখানে কথা বলিনি, আমি আসলে শোনার চেষ্টা করেছিলাম। বিষয়টা হচ্ছে যে আপনাকে কয়েকটা ভাগে ভাগ করা দরকার এই পুরো বয়ানটা। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে যে জঙ্গিবাদের যে উত্থান, তার একটা ইতিহাস আছে এবং এই ইতিহাস নিয়ে অনেক গবেষণা আছে, খুব সিরিয়াস গবেষণা আছে। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের খুব ফর্মাল যে লেখালেখিগুলো আমরা পাই, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে। আপনি হয়তো, আমরা সবাই জানি, পুলকদাও জানেন, আপনিও জানেন, যে সমগ্র মধ্যপ্রাচ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি শেখ মুজিবের হত্যাকাণ্ডের দিন পর্যন্ত, সৌদি আরব এবং অন্যান্য সব দেশগুলো, তাই না? আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া শুরু করে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর থেকে। এবং তারও 1-2 বছর পরে, যখন জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে বাংলাদেশের ইতিহাসে আসেন, তখন থেকে তিনি শুরু করেন সস্তা শ্রমিক এক্সপোর্ট মধ্যপ্রাচ্যে, ঠিক আছে? তারপরে মধ্যপ্রাচ্যের টাকা পয়সা আসতে শুরু করে আমাদের বাংলাদেশে। এবং আসলে সেই সময় মনে করেন 78, 79, 77, 78, 79, 80, এই সময় থেকে মধ্যপ্রাচ্যের টাকা বাংলাদেশে আসতে শুরু করে, যে টাকার একটা বড় অংশ ব্যয় হয়েছে বাংলাদেশে এক্সট্রিম ইসলামিক ইনডক্ট্রিনেশনের জন্য। হ্যাঁ, এবং জঙ্গিবাদের ইতিহাসটাকে যদি আমরা, জঙ্গিবাদের বিষয়টাকে যদি আমরা ঐতিহাসিকভাবে না দেখি, তাহলে এটাকে খুবই এই ধরনের বাইনারি হিসাবেই দেখা হবে, যে আওয়ামী লীগ ভার্সেস নন আওয়ামী লীগ, বা আওয়ামী লীগ ভার্সেস অন্যান্যরা। আমি এভাবে দেখতে রাজি না, আমি বিষয়টাকে ঐতিহাসিকভাবে দেখি। এবং আমি দেখি যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানোর পেছনে সামরিক শাসকগুলোর যেমন একটা ভূমিকা আছে, জিয়াউর রহমান, এরশাদ, পরবর্তীতে খালেদা জিয়া, এমনকি শেখ হাসিনাও এটার বাইরে নয়। আমি যে এক্সাম্পলটা আপনাকে দিলাম, যখন পুলকদা বাইরে ছিলেন, মানে আলোচনায় ছিলেন না, যে শেখ হাসিনাও এই হেফাজতে ইসলামী এবং অন্যান্য আরো ছোটখাটো নানান গ্রুপের সাথে অ্যালাইন করেছেন, তাই না? সো জঙ্গিবাদের উত্থানের বিষয়টাকে আমাদেরকে হিস্টোরিক্যালি দেখতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আপনি যদি এভাবে না দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে না দেখলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি। দ্যাটস পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি পুলকদার সাথে ডিসএগ্রি করি। আওয়ামী লীগ ব্লগার হত্যাকাণ্ড এর বিচার তদন্ত নিয়ে নিষ্ঠ ছিল না, এটা আমার ব্যক্তিগত মতামত। নাম্বার 2 পয়েন্ট। হ্যাঁ, আর নাম্বার 3 হচ্ছে যে আজকে যে জঙ্গিবাদ আমরা দেখছি, আমি মনে করি না কেউই এই জঙ্গিবাদকে অস্বীকার করছে, তাই না? আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা তো কোনোদিন শুনিও নাই, কোনোদিন কল্পনাও করি নাই যে একটা কবর থেকে একজন মানুষের লাশ তুলে তাকে পোড়ায় দেওয়া হবে। এর চাইতে ভয়ঙ্কর জঙ্গিবাদ বাংলাদেশে তো আমরা কোনোদিন দেখিও নাই, তাই না? এবং এটার সাথে প্রতিবাদ করা ছাড়া সেকেন্ড কোনো থট হতেই পারে না। এখন পুলকদা যেভাবে অভিযুক্ত করছেন আমাকে বা আমাদের মতো মানুষদেরকে, আমি মনে করি না এটা দিস ইজ রাইট। আমরা সকলেই এই ঘটনাগুলোর প্রতিবাদ করছেন। এখন আপনার ইয়েটা, আজকের যে টাইটেল, জঙ্গির পাহারাদার ইউনূস সরকার, আমি প্রথমেই আপনাকে বলেছি যে ইউনূস সরকার হচ্ছে একটা এক্সট্রিম জঙ্গিবাদীদের সাপোর্টেড সরকার, জঙ্গিবাদীদের সাপোর্টেড সরকার। আমি জঙ্গিবাদের ডেফিনেশনটা কিন্তু বলেছি, জঙ্গি হচ্ছে তারা যারা মনে করে যে আপনি যেহেতু আমার মতো না, সুতরাং আপনাকে আমার খুন করতে হবে, আপনাকে আমার মেরে ফেলতে হবে, হ্যাঁ, কারণ আপনি আমার মতো না। এটাই তো জঙ্গিবাদ, উগ্রবাদ, তাই না? সো ইউনূস সরকার হচ্ছে সাপোর্টেড বাই উগ্রবাদী এবং জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি বাংলাদেশে। সো সে তো জঙ্গিবাদের পাহারাদার হবেই। সো আমি বিষয়গুলোকে এভাবে দেখি। এখন পুলকদা যদি মনে করেন যে আমি জঙ্গিবাদকে ঐতিহাসিকভাবে দেখি, আমি বিএনপি, জিয়াউর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকে রেসপন্সিবল মনে করি জঙ্গিবাদের উত্থানের জন্য, এবং সেটা যদি আমার সমস্যা হয়, দ্যাটস ফাইন। দিস ইজ মাই অবজারভেশন।
হ্যাঁ, পুলক ঘটক, আপনি মানে সবাইকে কি, মানে আপনি সবাইকে দায়ী করছেন, ফাইন, কিন্তু সবাইকে যদি এক কাতারে দায়ী করেন তখন এটা ইনজাস্টিস হয়ে যায় না? না, দায়িত্ব আমরা কেউই এড়াতে পারি না। অ্যাজ এ হিউম্যান বিং, এই সোসাইটির একজন মানুষ হিসেবে আমি আমার যথাযথ উচ্চারণটা রেখে যেতে পেরেছি কিনা সমাজের সামনে, এটা তো আমার ব্যর্থতা। বা আমার কোনো উগ্র আচরণ তাকে উগ্র হতে প্রণোদিত করেছে কিনা, এটাও তো আমার ব্যর্থতা। আমরা নানা কারণেই নানাজন দায়ী। রাজনৈতিক সরকারগুলো যারা ক্ষমতায় এসেছে তারা দায়ী, নিশ্চয়ই তাদের প্রত্যেকের ব্যর্থতার জায়গা আছে, কম্প্রোমাইজ আছে। যার সবচেয়ে বড় আপত্তির জায়গা হচ্ছে অশুভ শক্তির সঙ্গে বারবার আমরা কম্প্রোমাইজ করতে দেখেছি। কেউ সরাসরি তাদের সঙ্গে যুক্ত থেকে, আর আওয়ামী লীগের মতো দল তাদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, শত্রুর সঙ্গেও কম্প্রোমাইজ করেছে এবং এর কেউ পলিসিগত ভাবে এটাকে সঠিক মনে করেছে, কেউ এটাকে ভুল মনে করেছে, কেউ মনে করছে যে সাপ নিয়ে খেলছে সেই সাপের হাতে তোমাকে মরতে হবে। এই পর্যন্ত সমালোচনা তো ওকে, এ পর্যন্ত সমালোচনার কোনো আমি দোষই দেখি না। কিন্তু কোনো মতেই আমি এইটা মনে করতে পারি না যে আওয়ামী লীগ সরকার এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে আর প্রগতিশীল শক্তিকে দমন নীতির মধ্যে রেখেছে। না, কিছু সত্য আজকে আমাদের স্বীকার করতে হবে। আওয়ামী লীগ সরকার যদি কোথাও দমন নীতি চালিয়ে থাকে, অন্তত শেষের দিকে এসে, সেটা জামায়াত ইসলামের উপর বেশি করেছে। নিশ্চয়ই সকাল বিকাল এই কমিউনিস্ট পার্টির নেতারা জেলে যাননি, নিশ্চয়ই ওয়ার্কার্স পার্টির নেতারা সকাল বিকাল জেলে যাননি। জেলে গেলে ওরাই বেশি গেছে, বিএনপি বেশি গেছে। এবং দৃশ্যমান আমরা কি দেখলাম আজকের ইয়েতে এসে, এই যাদেরকে নিশ্চয়ই শুধুমাত্র দুধ ভাত দিয়ে রাখলে বা ভালো করে আদর আপ্যায়নে রাখলেই সে রাজনীতিতে ভালো করে, তা না, বরং যাদেরকে চাপের উপর রেখেছিল, যাদেরকে জেলে রেখেছিল, তারাই রাজনীতিতে অনেক বেশি শক্তি অর্জন করেছে। বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল, জামায়াত ইসলামী শক্তিশালী রাজনৈতিক দল, বরং যে আমরা একটা আশা করতাম তো এটাই, যে আওয়ামী লীগের চেয়ে অধিকতর প্রগতিশীল রাজনৈতিক শক্তি বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে। এই বিরোধী দল হওয়াটা কি? এই বিরোধী দল হওয়ার যে প্রক্রিয়ায় শুধুমাত্র আদর করে বা প্রতিপালন করলে কি হওয়া যায়? তাও যায় না। দমন নীতি চালালে হওয়া যায়? তা যায় না। আসলে ব্রিডিং গ্রাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা একটা ফ্যাক্ট। চেষ্টা করেও আমি তো জানি যে লাইফ লং এই মানুষগুলোর ত্যাগ তিতিক্ষা আছে। আমি লেফটিস্ট আইডিওলজির মানুষগুলোকে বলছি, সেকুলার মানুষগুলো প্রচুর ত্যাগ তিতিক্ষা আছে। অতীত নেতাদের ভূমিকা মানে অদ্ভুত চমৎকার ভূমিকা, সারা জীবনের ত্যাগ তিতিক্ষা। এই মানুষগুলো তাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও ব্যক্তি জীবনে বিয়ে শাদী করেন এমন প্রচুর লোক আছে, সারাটা জীবন দেশের কল্যাণে সে কাজ করবে এই প্রত্যয়। সেই মানুষটা তার রাজনীতিটাকে দাঁড় করাতে পারেনি। কেন পারেনি ভাই? ব্রিডিং গ্রাউন্ড, যেখানে ব্রিডিং গ্রাউন্ডটা হচ্ছে মৌলবাদের, সেখানে এই ফাইটটা করে উনি ওনার ত্যাগ তিতিক্ষা দিয়েও, মহত্তা দিয়েও পারেনি। আপনার চমৎকার গান গেয়েও তাকে, গানের সুরে তাকে এই জায়গায় আনতে পারেনি। ঠিক ধাওয়া দিয়ে চাপাতি হাতে তারা যেটা অর্জন করেছে, এটা হচ্ছে যে একটা রাষ্ট্রের প্রেক্ষিত। এবং এই যে প্রেক্ষিত শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ ভাবে তৈরি হয়েছে তা না, আন্তর্জাতিক অনেকগুলো এলিমেন্ট এর মধ্যে কাজ করেছে, অর্থনীতি এর মধ্যে কাজ করেছে, বিশ্বাস, সবকিছু মিলেই এই জিনিসগুলো তৈরি হচ্ছে। সাম্প্রদায়িকতা সেই 47-এর আগে থেকে বারবার দাঙ্গা করেছে। একটা অদ্ভুত ধরনের সেন্টিমেন্ট বাংলাদেশে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এই যে সাইকোলজি, যেখানে সবচেয়ে বেশি মিত্র হওয়ার কথা, যে দেশ স্বাধীন করে আমাকে স্বাধীন করে দিয়েছে, সব ধরনের সহায়তা করেছে, শত্রু ভাবাপন্ন মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়। কি কারণে? রিলিজিয়াস ফেথ। ওই যে দাঙ্গা করেছে, ওই সেন্টিমেন্ট রয়ে গেছে, ওই মানে হিন্দু মুসলিম অবিশ্বাস এবং হিন্দু মুসলিম দাঙ্গা দেশ বিভক্ত করে পাকিস্তান তৈরি করেছিল। সেখান থেকে সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর আমরা তো সেই এলিমেন্ট মানুষের মনোযোগ থেকে পুরোপুরি যায়নি। সেই এলিমেন্ট নিয়ে দেশে রাজনীতি করে সফল হওয়া যায় আমরা দেখেছি। সুতরাং যে মানুষগুলো ভালো মানুষ, তারাও সেকুলার পলিটিক্স করতে যে পুরোপুরি সফল হয়েছে ক্ষমতায় না গিয়েও, তাও তো আমরা বলতে পারছি না। যারা ক্ষমতায় গেছে তারাও ফেল করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, আওয়ামী লীগও ফেল করেছে, ওই জায়গায় পারেনি। যারা ক্ষমতায় যেতে পারেনি, শুদ্ধ রাজনীতি করেছে যদি আমরা বলতে চাই, তারা সেই শুদ্ধ রাজনীতি করেও তারা সফল হয়নি। আসলে আমি মনে করি না যে তাদের সবার চেষ্টায় ঘাটতি ছিল। তাদের চেষ্টার মধ্যেও ত্যাগ তিতিক্ষা থাকলেও অনুকূল পরিবেশ, অনুকূল আবহাওয়াটা হয়তো পাইনি। এই বাস্তবতায় আমি যদি দায়ী কথা বলি, দায়ী তো আমরা কেউই এড়াতে পারবো না ভাই। ওরা ক্ষমতায় থেকে, আপনি ক্ষমতার বাইরে থেকে, আমি ক্ষমতার বাইরে থেকে একজন সমালোচক হিসেবে বা আমার কার্যক্রমের মধ্য দিয়ে, এইরকম দায় আমাদের নানা রকমের আছে। বিভিন্ন জনের, বিভিন্ন মহলের বিভিন্ন রকমের দায় আছে।
কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। জি জি, গোলাম স্যার, আপনার কি মনে হয় যে ধরেন কিছু মানুষ আছে যারা ওই গরুর রচনার মতো, হ্যাঁ, যে কোনো কিছুকে টেনে টুনে ওই গরুর রচনার মধ্যে নিতে হবে, রাইট? যাই আসুক না কেন, তো প্রশ্ন যাই হোক না কেন, ঘুরে ফিরে আওয়ামী লীগের কাঁধে বন্দুকটা রাখতে হবে, রাইট? মানে এই প্রবণতাটা কি বর্তমান সময়ে দাঁড়িয়ে ধরেন আমরা বুঝি বাংলাদেশে মূল ধারার রাজনীতি দুইটা, আসলে একটা আওয়ামী লীগের ধারা, আরেকটা যে আওয়ামী লীগ বিরোধীদের ধারা, রাইট? তো এখন এই সময়ে দাঁড়িয়ে আওয়ামী লীগ বিরোধী ধারাদের মধ্যে যে কোনো শুভবুদ্ধির মানুষ নাই তা তো নয়, নিশ্চয়ই অনেকেই আছেন, হ্যাঁ। তো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দিকে বন্দুক তাক করাটা কতখানি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের পরিচয় দেয়? খুব ভালো, মানে আমি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি এই প্রশ্নটা অবশ্যই অ্যাড্রেস করব। প্রথম কথা হচ্ছে, আমি বলি যে আওয়ামী লীগে লক্ষ লক্ষ শুভবুদ্ধির মানুষ আছে, লক্ষ লক্ষ। আমাদের বন্ধুরা আছেন, আপনার বন্ধুরা আছে, পুলকদার বন্ধুরা আছে। আবার আওয়ামী লীগে লক্ষ লক্ষ মানুষ আছেন যাদেরকে আমরা মনে করি তারা শুভবুদ্ধির মানুষ না। সো দুই ধরনের মানুষই আছে। সো এই বিষয়ে কোনো সেটা সব সন্দেহ নেই। জায়গাতেই আছে ইন জেনারেল। আমি জাস্ট দুইটা বিষয়, পুলকদার আলোচনা থেকে দুইটা বিষয় আমি করি। একটা হচ্ছে এন্টি ইন্ডিয়া যে ফেনোমেনা বাংলাদেশে, এটা শুরু হয় বেসিক্যালি সামরিক শাসক জিয়াউর রহমানের হাত ধরে, আমরা যদি হিস্টোরিক্যালি দেখি। না 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 না, এটা সেই 47 এর আগে থেকে। না না, আমি বলছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এন্টি ইন্ডিয়া একটা রাজনৈতিক স্ট্রেংথ হিসেবে, রাজনৈতিক টুল হিসেবে হাজির হয় জিয়াউর রহমানের হাত ধরে। এটার বিষয়টা কেবলমাত্র রিলিজিয়াস নয়। আমি এটা ডিফার করি পুলকদার সাথে, যে হিন্দু মুসলমান, এটা শুধু রিলিজিয়াস না, এটা পলিটিক্যাল। ইন্ডিয়ার যে ধরনের আধিপত্যবাদ আমরা গত 40-45 বছর ধরে দেখেছি বাংলাদেশে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের মোদির ইন্ডিয়াতে, সেটাকে অস্বীকার করাটা বা ইগনোর করাটা একটা ভুল হবে। এটা হচ্ছে আমার মতামত। It is not only based on religious factors. Okay, that's point one. Point two হচ্ছে, পুলকদার সাথে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদকে অ্যাড্রেস করার একটা কার্যকর পদ্ধতি হতে পারত মধ্যপন্থী রাজনীতিকে এনকারেজ করা, সেন্ট্রিস্ট রাজনীতিকে এনকারেজ করা। আওয়ামী লীগকে যদি আমরা বলি যে সেন্ট্রিস্ট টুয়ার্ডস লেফট, আর বিএনপিকে যদি আমরা বলি সেন্ট্রিস্ট টুয়ার্ডস রাইট, সো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, তাই না? তারাই হচ্ছে 95% ভোটের অধিকারী এদিক ওদিক করে, তাই না? বা 90% ভোটের অধিকারী তারা। সুতরাং বিএনপিকে রাজনীতি করতে দেয়াটা একটা অত্যন্ত কার্যকর কৌশল ছিল এক্সট্রিম রাইট উইং বা চরম উগ্রবাদকে করা, মানে প্রতিরোধ করার বা নিঃশেষ করার। সেই জায়গাটা তো হয়নি, তাই না? গত 15-16 বছরে তো বিএনপিকে রাজনীতি করতে দেয়া হয়নি। ইট ওয়াজ আ ডেফিনিট স্ট্র্যাটেজিক মিস্টেক ফ্রম আওয়ামী লীগ পার্ট। সো এই দুইটা বিষয় আমি পুলকদাস সমস্ত আলোচনার সাথে আমি যুক্ত করতে চাই। আর আপনি প্রশ্ন করছেন যে সবকিছুতে, আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে সবকিছুতে আওয়ামী লীগকে দায়ী করা উচিত কি উচিত না, দ্যাটস দ্য পয়েন্ট। এখন ধরেন আমি যদি আওয়ামী লীগ না করি, তাহলে আমার আওয়ামী লীগের সমালোচনাটা একরকমের হবে। আর যিনি আওয়ামী লীগ করেন, খুবই কনসিয়াস ওয়ালা একজন মানুষ, খুবই সচেতন একজন মানুষ যিনি আওয়ামী লীগ করেন, তিনিও আওয়ামী লীগকে সমালোচনা করবেন, তার আওয়ামী লীগের সমালোচনাটা একরকমের হবে। ঠিক আছে? আমি মনে করি না যে সমস্ত কিছুতে আওয়ামী লীগকে বন্দুক দাগানোর কোনো কারণ আছে। আজকে আমরা যেটা দেখছি ডক্টর ইউনূসের সরকারে, সেটা আসলে আওয়ামী লীগের আমলের চাইতেও জঘন্য নানান বিষয়ে। হ্যাঁ, আপনি যদি স্টেট বলেন, বিউরোক্রেসি বলেন, নাগরিকের সাথে সম্পর্ক বলেন, সমস্ত কিছুতে আরো জঘন্য, ভয়ঙ্কর জঘন্য। ঠিক আছে? আমরা ইউনূসের এই জঘন্য দিকগুলো আমরা সমালোচনা করতে চাই, ঠিক আছে? দ্যাট ডাজন্ট মিন যে আওয়ামী লীগ আমল ইউনূস খুবই খারাপ তার মানে আওয়ামী লীগ খুবই ভালো। আমি সেভাবে দেখি না আর কি। আওয়ামী লীগের সমালোচনাটা আওয়ামী লীগের মতো করে রাখতে হবে, ইউনূসের সমালোচনাটা ইউনূসের মতো করে রাখতে হবে। জি, দেখুন, কেউই তো আর সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং সমালোচনার মধ্য দিয়েই যে কোনো দল, যে কোনো ব্যক্তি পরিশুদ্ধ হয়ে ওঠে। ওই সমালোচনা সহ্য করার মতো মানসিকতাও থাকতে পারে, যেটি আমাদের বাংলাদেশের কোনো পক্ষেরই নাই আর কি। হ্যাঁ, তো এখন আপনি যদি বলছিলেন যে আওয়ামী লীগের একটি বড় মিস্টেক হচ্ছে যে বিএনপিকে রাজনীতি করতে না দেয়া,
আপনার কি মনে হয় যে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তাকে নির্বাচন করতে দেয়া হবে না, এটি কত ধরনের কত মানে কতটা বড় ধরনের ভুল বর্তমান সরকার করতে যাচ্ছে? এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম আমি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। লাউড অ্যান্ড ক্লিয়ার। রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা যায় না? কারণ বাংলাদেশে আমি যদি শুধুমাত্র ভোটের পরিসংখ্যান নেই, বাংলাদেশে 3 কোটি মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে আপনি এই 3 কোটি মানুষের অধিকারকে খর্ব করছেন। ক্যান ইউ ডু দ্যাট? আপনি এটা করতে পারেন? আপনি পারেন না। সুতরাং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। ঠিক আছে? এই একই ভুল কিন্তু আওয়ামী লীগও করেছিল ছাত্র শিবির বা জামাতে ইসলামী এদেরকে নিয়ে। ঠিক আছে? রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মানে হচ্ছে আপনি আসলে তার সমর্থকদের অধিকার ক্ষুণ্ণ করছেন যারা বাংলাদেশের নাগরিক। যেটা করতে হয় রাজনৈতিক দলকে ইররেলেভেন্ট করে দিতে হয়। যে আমি আমার কর্মসূচির মধ্য দিয়ে, আমার প্রকল্পের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতামতকে, রাজনৈতিক দলকে আমি অপ্রাসঙ্গিক করে দেব। ঠিক আছে? আমাদের দেশে যদি মুক্তিযুদ্ধের আইডিওলজিটাকে আমরা স্ট্যাবলিশ করতে পারতাম প্রপারলি থ্রু আউট দ্য জেনারেশনস, তাহলে জামাতে ইসলামী বাংলাদেশে প্রাসঙ্গিক থাকতো না। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আমি এটা প্রতিবাদ করি পার্সোনালি। আমি মনে করি দিস ইজ আ ফান্ডামেন্টালি রং একটা আইডিয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইউনূস সরকার তো দূরের কথা, জামাতে ইসলামী বা এই যে আমাদের যে কিংস পার্টি, কি নাম জানো, এনসিপি বা জামাতে ইসলামের কোনো ক্ষমতাই নেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার, কোনো ক্ষমতা নেই। ঠিক আছে? কারণ আওয়ামী লীগের যে বেস, যে ভিত্তিভূমি, সেটা বাংলাদেশে মনে করেন আরো 100 বছর লাগবে এই মানুষগুলো সব মরে যাওয়ার জন্য, তাতে যদি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে শেষ হয়ে যায় আর কি। ঠিক আছে? সো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে খুবই সিম্পল, যে আমি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টাকে আমি ফান্ডামেন্টালি ভুল মনে করি, রং মনে করি, অনুচিত মনে করি। সেই অর্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা একটা হাস্যকর প্রপঞ্চ। কারণ আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই 3 কোটি মানুষের রাইটকে আপনি খর্ব করছেন, যেভাবেই ব্যাখ্যা করেন না কেন। আমি কি উত্তর দিতে পারলাম? জি, হ্যাঁ, পুলক ঘটক, আমি জানি আপনার মনে অনেকগুলো উত্তর দলমচা পাকিয়ে আছে। জি বলুন। না, সরোয়ার ভাইয়ের কয়েকটা কথা ঠিক আছে, কয়েকটা কথার সঙ্গে আমার ভিন্ন মত আছে। আমি প্রথমত ওই যে আপনার এই কথাটার সঙ্গে আমি একমত না যে আওয়ামী লীগকে সবকিছুকে দায়ী করা হয় এই জন্য উষ্মা প্রকাশ। আওয়ামী লীগকে সবকিছুতে দায়ী করুক না মানুষ, এবং এই দায়ী যখন হবে এবং তাকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সে কথাগুলোর জবাব দিতে হবে। এটা আওয়ামী লীগের সমর্থকদের দায়িত্ব। আমি মনে করি যে সমালোচনা এবং সবকিছুতেই দায়ী করুক আমি যেমন মনে আপনি আমার প্রশ্নটি বুঝতে পারেননি। আমার প্রশ্নটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যেই অবস্থা, বাংলাদেশের পুরো স্ট্রাকচার ভেঙে পড়েছে এবং এই রাষ্ট্রকে পুনরুদ্ধার করা একটা অসম্ভব রকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারাই মানে আপনি যদি খুব গভীরভাবে দেখেন, বাংলাদেশের পুরো রাষ্ট্র কাঠামোটাই ভেঙে পড়েছে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের উচিত এখন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই দিকে আগানো। সেটি না করে অনেক মানুষকে দেখি কথায় কথায় শুধুমাত্র এখনো ধরেন 1 বছর ধরে করেছেন, তার আগে করেছেন, ওকে ফাইন, কিন্তু এখন এই মুহূর্তে যেই বিষয়টি দরকার সেখানে না দেখে পুরো এখন আওয়ামী লীগের দিকে বন্দুক তাক করছে। আমি সেই জন্য বলছি যে কথায় কথায় তাদের দিকে বন্দুক তাক করাটা এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতটা সঙ্গত, এবং ধরেন কারো মানে সবকিছুকে সমান করা আর একটা প্রবণতা, ধরেন এই ইউনূস খুব খারাপ কাজ করেছে, বিএনপি খুব খারাপ করেছে, তমুকে খুব খারাপ করেছে, আওয়ামী লীগ খুব খারাপ কাজ করেছে, রাইট? এইরকম করে সবাইকে একটা একই সমান্তরালে আনার মানসিকতাটা আমার মনে হয়েছে ভয়ঙ্কর। সেই জন্য আমি আর কি কথাটা বলছি। যাই হোক, আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আমি আমার কথাটা বলি, সেটা হচ্ছে যে দায়ী বর্তমান অবস্থা, যে ভঙ্গুর অবস্থা দেখছেন, এর চেয়েও ভঙ্গুর অবস্থা মুক্তিযুদ্ধের পরে সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দেশই ছিল না, সেখান থেকে বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশ একটা জায়গায় এসেছে, এবং সেই সময়ে জাসদের উত্থান, সেই সময়ের ইতিহাস তো আরো একরকম। আচ্ছা, তারপরে বঙ্গবন্ধু মৃত্যুর পর একটা সময় গেছে, আজকে শেখ হাসিনা বেঁচে আছে বটে, কিন্তু সিচুয়েশনটা একই রকম। ধরো ফ্রিডম পার্টি ক্ষমতায় আছে এখন,
বঙ্গবন্ধুর কিলাররা যেরকম একই সেন্টিমেন্টের মানুষ, যারা শেখ হাসিনাকে মেরে ফেলতে পারেনি কিন্তু আফসোসটা রয়ে গেছে, এবং ওই সেন্টিমেন্ট ওই বোধের জায়গাতে ক্ষমতায় আছে। আচ্ছা, এখন দায়ী করার ব্যাপারটা যা হোক, প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে দায়ী করে। আমি আমার বক্তব্যে একটা কথা সবসময় বলি, আপনার এখানে একদিন এসে আমি বলেছিলাম যে আমি ওই রকম নিরপেক্ষ মানুষ না ভাই, আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলি, এবং এটা কখন কার পক্ষে যাবে বিপক্ষে যাবে আমার যায় আসে না, কিন্তু আমি আমার পক্ষে থাকি, আমি যেটা মনে করি আমি সেটাই বলি। এবং এইটা করতে গিয়ে শেখ হাসিনা একটা সমালোচনা করতে গিয়ে খালেদা জিয়ার এক লাইন সমালোচনা করে ব্যালেন্স করতে হবে, এই নীতিতে আমি কোনোদিন বিশ্বাস করি না। যে জায়গাতে শেখ হাসিনার সমালোচনা আমি শেখ হাসিনার সমালোচনা করবো, যে জায়গায় খালেদা জিয়ার সমালোচনা সেখানে আমি খালেদা জিয়ারই সমালোচনা করবো, বা আমার যদি মনে হয় যে আমার শেখ হাসিনা পছন্দ বেশি আমি শেখ হাসিনারই প্রশংসা করবো, বা আমার খালেদা জিয়ার এতে আমার মনের ভাবটাই আমি প্রকাশ করতে চাই। এখানে আমার নিউট্রাল হওয়ার আমার কোনো দায় নেই, আমি মিথ্যা কথা বললে সেটা মানুষের ধরা উচিত। ভারত বিরোধিতার জায়গায় ভাই যে কথাটা বলছেন এটার সঙ্গে আমি একমত না, আপনার সঙ্গে একমত না। রাজনৈতিক তো বটে, রাজনীতি তো আছে, কিন্তু ভারত বিরোধিতাটা মুখ্যত সাম্প্রদায়িকতা, এটা আন্তর্জাতিক সাম্প্রদায়িকতা, এটা কোনো সন্দেহ নেই। ভারতের কর্তৃত্ববাদী আচরণ কি? ভারতের কর্তৃত্ববাদী আচরণ আমি তখন দেখতাম যে এখন যদি ইউনূস সরকার এইখানে কর্তৃত্ব করত, যে ইউনূসের প্রতিটা কাজের মধ্যে ভারত সরকার কর্তৃত্ব করতেছে, আমি বুঝতে পারি ভারত সরকার কর্তৃত্ববাদী। যদি ফ্রেন্ডলি গভর্নমেন্ট থাকে, গভর্নমেন্ট যদি স্বীকার করে যে আমাকে এই যে ডিস্টার্ব করতেছে ভারত, আমার এই কাজটা করতে দিচ্ছে না, তখন আপনি বলতে পারেন যে আমার এই জায়গায় কর্তৃত্ববাদী অবস্থান ভারতের। আওয়ামী লীগ যদি তাদের সঙ্গে ফ্রেন্ডলি হয়, আওয়ামী লীগ যদি নিজেই তাদের সঙ্গে অনুকূল হয়, তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ হয়, সেক্ষেত্রে কে কার উপর কর্তৃত্ব? ভারত কি কর্তৃত্ব? আমার একটা জায়গায় দেখেন তো, এই বাংলাদেশ থেকে একজন বাঙালি ছেলেকে যুক্তরাষ্ট্র জাস্ট এসেছে, তুলে নিয়ে বিমানবন্দর থেকে চলে গেছে, এমন রেকর্ড আছে যুক্তরাষ্ট্র, একটা স্বাধীন সার্বভৌম দেশ থেকে। এটা হয়েছে এর আগে বিএনপির আমলে, নামটা আমি ভুলে গেছি ছেলেটার, ওদের দেশের অপরাধী মনে করছে, বাংলাদেশ থেকে জাস্ট ওদের আর্মি বা পুলিশ এসছে, তুলে নিয়ে চলে গেছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা গুলো সরকারের হয়েছে, বলা হচ্ছে যে অনেক অপ্রকাশিত চুক্তি। আপনি বলেন তো, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কর্তৃত্বের সম্পর্ক না বন্ধুত্বের সম্পর্ক? বা কোন দেশের সঙ্গে বাংলাদেশ এক পার সমকক্ষ, যার সঙ্গে সমকক্ষ অবস্থানে থাকে বাংলাদেশ? ভাই, রিয়ালিটি হচ্ছে আপনার শক্তি আপনাকে মর্যাদা দেয়, আপনার অবস্থান আপনারা তৈরি করে দেয়। আপনি ভারতের চেয়ে বেশি শক্তিশালী দেশ হয়ে ওঠেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে, যে মৌখিক কথা বলতে হবে না, এসব বাজে কথা। একবারও নরেন্দ্র মোদী বলে নাই যে আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, কিন্তু রিয়ালিটি হচ্ছে তারা চোখে চোখ রেখে কথা বলতেছে, বিকজ দে হ্যাভ দ্য এবিলিটি, তাদের ওই সামর্থ্যটা আছে। ভারতের সঙ্গে আমি এক পার না, এই সহজ সত্যটা বুঝতে হবে। ভারত একটি বড় রাষ্ট্র, আর্থিক ক্ষমতা বেশি, নানা ক্ষেত্রে আমাদের সীমান্তটা চারদিকে ঘেরা, কিন্তু তারা যে কর্তৃত্ববাদী, কি কর্তৃত্ব করেছে? দৃশ্যমান একটা তো আমাকে বলতে হবে যে এই জায়গায় তারা কর্তৃত্ব করেছে, এই রিলেশনশিপ গুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে, এই চুক্তিগুলো তারা জোর করে চাপালো যেটা আমার জন্য সমস্যা হচ্ছে, বা আমি করতে চাইনি তারা জোর করে। কোন জায়গায় কর্তৃত্বটা? রাজনৈতিক ক্ষেত্রে তারা যদি তাদের পছন্দের কোন রাজনৈতিক শক্তিকে বাংলাদেশে সমর্থন করে, তাদের ভালো লাগার জায়গায়, আপনি এই জায়গায় কি করবেন? আমি জামাতকে পছন্দ করি না, জামাতকে করবো না, মানে এই ব্যাপারগুলো আপনি যে কর্তৃত্ববাদী বলবেন না, ওই কর্তৃত্ববাদের কারণে বাংলাদেশের ফুটবল খেলায় হাজার হাজার মানুষ বা ক্রিকেট খেলায় ভারত বিরোধী হয় না। মানে ঠিক যখন পাকিস্তানের সঙ্গে খেলাটা হয়, পাকিস্তানের সঙ্গে আমাদের দূরত্বটা অনেক বেশি, তার পক্ষে এই জনগণ দাঁড়ায় যায়। সিম্পলি তার মুসলিম ব্রাদারহুড সেন্টিমেন্ট, এটা এর কোনো কারণ নেই, নাহলে ওই দেশটার সঙ্গে তার বৈরিতাপূর্ণ মনোভাবই হওয়ার কথা। যদি এইখান থেকে মানে 10,000 মাইল দূরের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা হয়, বা 30,000 মাইল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা হয়, বাংলাদেশের জনগণ ভারত ওয়েস্ট ইন্ডিজ খেলা হলে তখন দক্ষিণ এশিয়া ইউনিটি হয় না। আমরা একটা দেখেছি সাইকোলজিটা আছে ওয়েস্ট ইন্ডিজ। আমি কথাটা শেষ করি, তারপর আপনি আমাকে এখন বাধা দিয়েন না, কথা শেষ করে আমি নিজেই ক্লোজ করবো আমার কথা। আচ্ছা, এবং ঠিক পাকিস্তান ক্ষেত্রে অন্যতায় না, মানুষের সাইকোলজিতে সমস্যা আছে ভাই, এবং এই সাইকোলজির এই প্রবণতাটা ধর্মভিত্তিক, এই কথাটা অস্বীকার করলে এটাও আমরা আসলে নিজেদেরকে ঠকাই। আচ্ছা, এবার বিএনপি কে রাজনীতি করতে না দেওয়ার প্রসঙ্গে আমাকে একটু কথা বলতে হবে। যে কথাটা ভাই বলে গেছে, না বিএনপি কে রাজনীতি করতে দেয়নি তা না, জামাতকে রাজনীতি করতে দেয়নি তাদের মতো করে, কিন্তু বিএনপি কে রাজনীতি করতে দিয়েছে, ক্ষমতা আসতে দেয়নি। বিএনপি কে প্রপার একটা ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসতে দেয়নি, নির্বাচনে গাফিলতি হয়েছে আমার মনে হয়েছে। এবং আমি 3টা ইলেকশনের আমি নিজে কভার করেছি মাঠে থেকে, চোখের সামনে আমার দেখা অভিজ্ঞতা বলে
প্রথমবার ইলেকশনটা সে বিএনপির একটা মানে বয়কট করা এক ধরনের ভুল ছিল, বয়কট করার পর সেটা প্রতিহত করতে পারে নাই। 15ই ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগ প্রতিহত করতে পেরেছিল বয়কট করার পরে বিএনপি আমলের সেই নির্বাচনটা, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনটা ওইভাবে প্রতিহত করে ক্ষমতা ফেলাই দিতে পারেনি, এটা বিএনপির জায়গায়। দ্বিতীয়বার তারা যখন ইলেকশনে আসলো, ওই ইলেকশনটাতে বোঝাপড়া ছিল। ইলেকশনে দুপুর 11টা দিকেও কিনা মরার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিকেলে যে বলতে শুরু করলো নির্বাচনটা ঠিক হয় নাই সব আসন। ব্যাপারটা ছিল এক ধরনের, এবং আগের রাতে ভোট হয়ে গেছে এই যে অভিযোগটা, একটা মিডিয়া আগের রাত থেকে প্রচার করতে পারলো না। এই পুলিশ প্রশাসনে, এই আর্মিতে এত বড় বিশাল দল, তাহলে একটা লোকও নাই। আমরা মিডিয়া বলতে পেরেছি যে এই ধরনের কু হচ্ছে, একটা রাতের বেলায় ভোট হয়ে যাবে, কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি। টোটাল ফেলিওর, আমার মিডিয়ার ফেলিওর। যদি আওয়ামী লীগ ওইটা করে থাকে, ওইরকম যদি রাতের ভোট করে থাকে, বিএনপির ফেলিওর। ওখানে নেগোসিয়েশন ছিল রে ভাই, তোমাকে এতটা আসন দেব, তুমি সেটা নিয়ে চুপচাপ থাকো না, এইটা হয়তো কম বেশি হয়ে গেছে। আর একটা কথা, ক্ষমতা দেয়নি, ক্ষমতা দেওয়ার মতো কারণ ছিল না, গণতন্ত্র ছিল না জন্য। ক্ষমতা দেওয়ার কোনো কারণ ছিল না 21 আগস্ট হওয়ার পর ভাই, ক্ষমতা দেওয়ার কোনো কারণ ছিল না এই এনাদেরকে ফাঁসি দেওয়ার পরে, এই মতিউর রহমান নিজামী বা এদেরকে। তখন বাংলাদেশ হোস্টেল জায়গায় চলে গেছে, তখন রাজনীতিটা চলে গেছে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে তাকে এই পরিণতি ভোগ করতে হবে। 21 আগস্ট শেখ হাসিনাকে বুঝিয়ে দিয়েছে যে এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে সুস্থ রাজনীতিরা ক্ষমতা পাইলে এরা মানুষকে, বিরোধী দলের নেতাদের সবাইকে মেরে ফেলতে চায়। যখন একজন মানুষ দেখে যে আমি ক্ষমতায় গেলে সবকিছু করতে পারি, 10টা ভালো কাজও করতে পারি, আর বাকি 10জনকে শাসনের উপরেও রাখতে পারি, আর যদি ক্ষমতা হারাই তাহলে 21 আগস্ট হয়, নাহলে জেলে যাইতে হয়, বেশ দিতে হয়, তার কাছে ক্ষমতা প্রায়োরিটি হবে না গণতন্ত্র প্রায়োরিটি হবে না। শেখ হাসিনা পরের টার্মে গণতান্ত্রিক ছিলেন না, এইটা কথা আমি খুব ওপেনলি বলি। ক্ষমতা তার কাছে 1 নম্বর ছিল, ক্ষমতা তার কাছে প্রায়োরিটি হয়ে গিয়েছিল, কারণ অপোজিশনেও গণতন্ত্র ছিল না। ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়াটা কার্যকরী আর তখন ছিল না। বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি একটা হোস্টাইল পজিশনে চলে গেছে। এই বাস্তবতাটাকে আমাদের স্বীকার করে আসলে ব্যাপারগুলো দেখতে হবে। ভাই কিছু করার নেই, গণতান্ত্রিক না। এই যারা এসছে ক্ষমতাটা প্রমাণিত সত্য যে ক্ষমতা নেওয়ার পরেই তারা চেহারা বুঝাই দিচ্ছে যে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেনি, তারা গণতন্ত্র চায়নি, বিএনপিও গণতন্ত্র চায়নি, তার ক্ষমতা চাইছে, জামাতও ক্ষমতা গণতন্ত্র চায়নি। এই যে বাস্তবতাটা, এটা শেখ হাসিনা পরের টার্মে, আগের টার্মগুলোতে ওনাদের একটা গণতান্ত্রিক সেন্টিমেন্ট ছিল, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিতে হবে। পরবর্তীতে ওরা দেখেছে এটা গণতন্ত্র না, ক্ষমতায় থাকলে সব পাওয়া যায়। তাই হয়েছে বাংলাদেশে, এবং আগামীতেও আমি তাই হবে বলে আমারও ধারণা। এই লড়াইগুলো একটা রক্তক্ষয়, এবং কতদিনে আমরা পরিশুদ্ধ হবো আমরা জানি না, এটা আমার চিন্তা ভাবনা। জি জি জি, বুঝতে পেরেছি। গোলাম সরোয়ার, আমরা দেখতে পাচ্ছি ইদানিং আওয়ামী লীগের বেশ কিছু মিছিল আমরা দেখতে পাই, এবং বেশ বড় ধরনের মিছিলই দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে আপনার, আওয়ামী লীগের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে? দেখেন, আওয়ামী লীগ তো বাংলাদেশের একটা প্রধান দল। আমি যেটা বললাম, তাই না, যে ধরেন মেরে কেটে হলেও 3 কোটি মানুষ আওয়ামী লীগকে খুব কনসিয়াসলি সাপোর্ট করে বা ভোট দেয়, বা আওয়ামী পন্থী বা ডিফারেন্ট স্পেকট্রামে, মানে কট্টর থেকে লাইট থেকে কট্টর, তাই না। তো সুতরাং আওয়ামী লীগের লোকজন তো আসবেই, মিছিল করবেই। এখন বাংলাদেশ সরকার, এখনকার যে সরকার, সেই সরকারটা তো, আমি যেটা বললাম শুরুতেই, যে আপনারা একমত না, বাট আমি আমার রাজনৈতিক বোধ থেকে মনে করি যে আমরা এক ফ্যাসিবাদকে সরাই আরেক ফ্যাসিবাদকে নিয়ে আসছি, এবং যে ফ্যাসিবাদী সরকার এখন বাংলাদেশে আছে সেটা আরো উগ্র, চরম দক্ষিণপন্থী ফ্যাসিবাদী সরকার। এই সরকারের পক্ষে সম্ভব নয়। আমি তো বললাম 10 মিনিট আগে বললাম যে ইউনূস সরকারের পক্ষে সম্ভব নয়, জামাত ইসলামের পক্ষে সম্ভব নয়, এনসিপির পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগের মতো একটা রুট লেভেলের সংগঠনকে ইয়ে করা, অফ রুট করা, মানে একদম সমূলে ইয়ে করা, বিনাশ করা। এদের কোনো ক্ষমতাই নেই। সুতরাং আওয়ামী লীগে আসবে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে, তারা আসবে। এবং ধরেন আমরা সবাই চিনি, আমি যেটা বললাম যে এরা সবাই সোশ্যালি আমাদের সাথে কানেক্টেড, আমরা জানি। সুতরাং আওয়ামী লীগ আসবেই, টুডে আর টুমরো। অনেকে, জি, প্রশ্নটা কি বলুন? প্রশ্নটা হচ্ছে যে কোন লিডারশিপ আওয়ামী লীগকে নিয়ে আসবে, সেই লিডারশিপটার উপরে নির্ভর করছে। হ্যাঁ, এখন আমি ওই বিস্তারিত বিতর্কে যেতে চাই না। শেখ হাসিনা যেহেতু এখনো আওয়ামী লীগের সোল লিডার, উনি যদিও দেশের বাইরে আছেন, কিন্তু দেশের মধ্যে কোন লিডারশিপ আওয়ামী লীগকে অর্গানাইজ করবে সেটা একটা মুখ্য প্রশ্ন, বড় প্রশ্ন। কিন্তু আওয়ামী লীগকে বিনাশ করার সামর্থ্য ইউনূস সরকারেরও নেই, জামাত ইসলামীরও নেই, এই সো কল্ড কিংস পার্টি এনসিপিরও নেই। ঠিক আছে,
কিন্তু পুলক ঘটক অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ 10, 15, 20 বছর নাকি আসতে পারবে না। না না, এটা তো সম্ভব না। আপনি আমি কি করি সুলতানা আপা বা সরোয়ার ভাই, আপনারাও ওটা খেয়াল করেন, আমার কথায় আপনারা হয়তো আঘাত পেয়েছেন অনেকে, কিন্তু আমি এভাবে চাইনি। হঠাৎ করে কয়েকটা জায়গায় হয়তো আমি একটু আনকম্প্রোমাইজিং। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আমি যখন কিছু লিখছি, আমার তো একটা অবস্থান আছে এবং আমাকে তারা বৈরী পক্ষই ঠিকছে, এখানে কে গালি দিচ্ছে কে সমর্থন করছে বোঝা যায়। কিন্তু প্রথম আলো নিউজটার নিচে যখন হাজার হাজার মানুষের মন্তব্য দেখছেন, ওই নিউজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে জনগণ কোন দিকে চলে গেছে। সমকালের নিউজটা, কালের কণ্ঠ, আমার দেশের নিউজ একটা সাইট, ওটা আমি বুঝলাম যে তাদের নির্দিষ্ট পাঠকে সেখানে যে মন্তব্যগুলো করেন, এক একটা নিউজের নিচে পাবলিক পার্সপেক্টিভ। মানুষ, তার অর্থনীতি আছে না, তাকে বাঁচতে হবে না। সুলতানা আপা, শুধুমাত্র গাজী সাহেবের এই যে বীর মুক্তিযোদ্ধা গোলাপ বীর প্রতীক একজন, তাকে তুলে নিয়ে গেছেন, অপদস্থ করেছেন, জেলে রেখেছেন, ভালো কথা। তার কারখানা জ্বালিয়ে দেওয়া, ওই মানুষটা শেষ হয়েছে শুধু গাজী বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর একটা চমৎকার পরিচ্ছন্ন প্রতিষ্ঠান, কোটি কোটি টাকার খেলাফিরের, হাজার কোটি টাকা তাও না, এবং তারা তার ঠাকুরদাদার আমল থেকে, দাদার আমল থেকে তারা ব্যবসায়ী, টায়ার ব্যবসায়ী, তারা মানে রাবারের ব্যবসায়ী ছিলেন। আমি সাক্ষাৎকার নিয়েছিলাম। তার কারখানাটা জ্বালিয়ে দেওয়া এবং সেখানে দুই এক লোক সরকার হিসেবে মারা গেছে। এই যে মানুষগুলো বেকার হয়েছে, কত কত পরিবার দরিদ্র হয়েছে, তার এই জীবন জীবিকার জায়গায় তো তাকে ঘুরে দাঁড়াতে বাধ্য করছে। আপনার গাজীপুরের এই অঞ্চলের কারখানাগুলো আওয়ামী লীগের ধরেন এই 16-17 বছরের যে উদীয়মান একটি, সেটা করাপ্ট ইকোনমি বলুন বা সুযোগ সুবিধার মধ্য দিয়ে গড়ে ওঠা তাদের হাত দিয়ে যে ইকোনমি বলুন, এই যে ছোট ছোট বিনিয়োগকারী, এরাও যদি 1 লক্ষ বা 2 লক্ষ বিনিয়োগকারী পলাতক থাকে, তার মধ্য দিয়ে অন্তত তার 10 গুণ মাল্টিপ্লাই করেন যে অন্তত 10 জন করে পরিবার যদি সেখানে কর্মসংস্থানে ছিল, সেই মানুষগুলো যে বেকার, মানুষ যে অভাবে আছে, দারিদ্র্যে আছে, মানুষ যে বড় কষ্টে আছে, বড় বড় কোম্পানিগুলো শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই যে বাস্তবতা, মানুষকে তার অর্থনীতি ঘুরে দাঁড়াতে বাধ্য করবে। এটা ঠিক যে শেখ হাসিনারা বলে গণতান্ত্রিক সংকট ছিল বিরোধী দলের ক্ষেত্রে, সরকার বিরোধী দলের ক্ষেত্রে, কিন্তু জনগণের কাছে, কমন পিপলের কাছে তো তার কাছে ইকোনমিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনার দেশের অর্থনীতি একটা এমন জায়গায় চলে গেছে, মুড়ি খেয়ে মানুষ যে রাত্রি যাপন করেছে, সেই মানুষের ঘরে আর ওই কষ্টটা ছিল না। আজকে আবারও সেই অভাব দারিদ্রটা ওই জায়গায় চলে যাচ্ছে। তো মানুষকে তো মানুষ ঘুরে দাঁড়াবেই, মানুষ তার বেঁচে মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আর একটা হচ্ছে যে একটা সরকার চালাবে, সেখানে মব দিয়ে পুলিশ তাদের কাজ করতেছে না, তো আর্মি না, সঙ্গে জনগণকে, তার মধ্যে একেবারে পেইড লোক, তাদের হিসাবের লোক, এরা যে বিভিন্ন ভাঙচুর করবে, লুটপাট করবে, মানুষের উপর অত্যাচার করবে। এই সবকিছু একটা বিপজ্জনক না? এবং যে লোকগুলোর নেতৃত্বে ঘটনা ঘটেছে, আসিফ থেকে শুরু করে এদের